প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানে হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে নবম শ্রেণীর যে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা, সেই নবম শ্রেণীর রায় মার্টিন প্রশ্নবিচিত্রার মডেল সেট 4-এর ক্লাস নিয়ে এলাম। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন অপশনে সেভ রাখো। তোমরা যদি আমাদের কাছ থেকে ইতিহাস বিষয়ের পিডিএফটি কিনতে চাও কম দামে, অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। অনলি হোয়াটসঅ্যাপ। পিডিএফের মধ্যে তোমাদের সমস্ত প্রশ্নবিচিত্রার যতগুলো মডেল সেট রয়েছে, মানে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নকে লক্ষ্য করে সমস্ত প্রশ্ন বিচিত্রার মডেল সেটের সমাধান করা রয়েছে। অবশ্যই আমরা এই পিডিএফ থেকেই ক্লাস করব এক্ষুনি, তো তোমরা দেখতে পাবে। চলো শুরু করছি। তো দেখো, আমরা মডেল সেট 4-এর মধ্যে এসেছি, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ বোলপুর হাই স্কুল লেখা রয়েছে এখানে। দেখো এখানে বলা রয়েছে একের থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। দেখো 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের সম্রাট ছিলেন। উত্তর করবে 16 লুই, অপশান সি। দুই দাগে দেখো ক্যাপিটেশন ছিল, উত্তর করবে যেটা অপশান সি করবে উত্তরটা। উৎপাদন ভিত্তিক আয়কর, দুই দাগের প্রশ্ন উত্তর। তিনের দাগে দেখো সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থটি রচনা করেছিল, উত্তর করবে রুসো। চারের দাগে দেখো রোবসপিয়ার ছিলেন একজন, উত্তর করবে যেটা জেকোবিন নেতা, অপশান সি করো চারের। পাঁচের দাগে দেখো অবাধ বাণিজ্যের নীতির পক্ষে ছিলেন, উত্তর করবে অ্যাডাম স্মিথ। ছয় দাগে দেখো দ্বিতীয় জাস্টিয়ান বলা হতো নেপোলিয়ানকেই। সাতের দাগে দেখো 804 খ্রিস্টাব্দে ফরাসি সম্রাট ছিলেন নেপোলিয়ান বেনাপোর্ট। তারপর দেখো আটের দাগে, মানে সাতেরটা কিন্তু উত্তর অপশান সি করো। আটে দাগে দেখো ফরাসি চার্জ আদায় করতো, উত্তর করবে যেটা আর কি, তো টাইড, অপশান ডি হবে উত্তরটা। নয় দাগে দেখো ফ্রান্সের আইনসভা হলো স্টেটস জেনারেল। তারপর দেখো নেক্সট 10-এ দাগে নীল নদের যুদ্ধে ইংরেজদের সেনাপতি ছিলেন নেলস, অপশান বি করো 10-এর উত্তর। 2 দাগের এতে দেখো বলা রয়েছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে রেখো, বাম স্তম্ভ কলমে, ডান স্তম্ভ কলম বি। দেখো এভাবেই তোমাদের বইতে ছিল। চতুর্দশ লুই মন্তেস্কু স্পেনীয় ক্ষত আমি রাষ্ট্র ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি নেপোলিয়ান, এভাবেই ছিল তোমাদের বইতে। উত্তরটা আমি মানে দেখো নিচে লিখে দিয়েছি তোমাদের। দেখো একের বি হবে উত্তরটা, অর্থাৎ চতুর্দশ লুইয়ের সাথে যাবে আমি রাষ্ট্র, ঠিক আছে। তারপর দেখো দুইয়েরটা সি হবে স্পেনীয় ক্ষত, অর্থাৎ এর সাথে নেপোলিয়ান হবে। তিনেরটার সাথে অপশান এ হবে মন্তেস্কু, ঠিক আছে। অর্থাৎ যেটা ছিল তিনের দাগে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি, মন্তেস্কু করবে। তারপর দেখো বিয়ের দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এখানে দেখো এই প্রশ্নগুলোর মান কিন্তু যা রয়েছে, ঠিক আছে, বিয়ের দাগে আর কি এক করে প্রত্যেকটি প্রশ্নের মান দেখো বলা রয়েছে। দেখো ইনভেন্টেন্ট কারা, এটা রিপিটেটেড প্রশ্ন, দেখে নাও। প্রাক বিপ্লব ফ্রান্সের রাজকীয় কর্মচারীরা যারা প্রদেশগুলিতে শাসন পরিচালনা এবং কর আদায় করতো তাদের ইনভেন্টেন্ট বলা হতো। সাধারণত মানুষ অত্যন্ত শোষক ও দুর্নীতিগ্রস্ত হওয়ার কারণে তাদের অর্থপিপাসু নেগড়ে বলতো। এটা মডেল সেট 3-এ ছিল, তোমরা যারা ক্লাস দেখেছো অবশ্যই জানো। মডেল সেট 3-এর ক্লাস যারা না দেখেছো অবশ্যই দেখে নেবে। আর তোমরা যারা এই পিডিএফটা কিনতে চাইছো খুবই কম দামে আমাদের কাছ থেকে কিনতে পারো। এই ভিডিওর ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। অনলি হোয়াটসঅ্যাপ, ওটা ফোন নাম্বার নয়, শুধু হোয়াটসঅ্যাপ, ঠিক আছে। অফিসিয়াল হোয়াটসঅ্যাপ আমাদের। অবশ্যই এই নোটসটা নিয়ে তোমরা পড়াশোনা করতে পারো, ভিডিও শুরুতে যেমনটা বলেছিলাম। 2 দাগের প্রশ্ন দেখো, কে ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন? বিখ্যাত অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ ফ্রান্সের ত্রুটিপূর্ণ কর ব্যবস্থা সমালোচনা করতে গিয়ে, বা ফ্রান্সের ত্রুটিপূর্ণ কর যে শাসন ব্যবস্থা সেটা সমালোচনা করে ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন। 3 দাগে দেখো ভারতের জেকোবিন ক্লাব কে গঠন করে? মহীশূরের শাসক টিপু সুলতান শ্রীরঙ্গপত্তনমে জেকোবিন ক্লাব গঠন করে। 4 দাগে দেখো কোন সময়কে নেপোলিয়নের যুগ বলা হয়? 1799 খ্রিস্টাব্দ থেকে 1815 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে ইউরোপীয় ইতিহাসে নেপোলিয়নের যুগ বলা হয়। 3 দাগে দেখো নিম্নলিখিত প্রশ্নগুলি 2-3টি বাক্য উত্তর দাও। পার্লামেন্ট কি? আচ্ছা, এই প্রশ্নগুলোর মান কিন্তু 2 করে। কত করে? এখানে এই যে প্রশ্নগুলোর মান 2 করে, প্রত্যেকটি প্রশ্নের মান দেখে নাও। আমি কিন্তু মানটা দিইনি নোটসের মধ্যে, তোমরা তোমাদের বই থেকে একটু মানগুলো দেখে নেবে। পার্লামেন্ট কি দেখে নাও। হচ্ছে বিপ্লব পূর্ব ফ্রান্সের পার্লামেন্ট কোনো আইনসভা ছিল না, এটি ছিল এক ধরনের আঞ্চলিক বিচারালয়। ফ্রান্সের মোট 13টি পার্লামেন্ট ছিল, যার মধ্যে প্যারিসের পার্লামেন্ট ছিল সবচেয়ে শক্তিশালী। তারপর দেখো নেক্সট, রাজকীয় আইন নথিভুক্ত করা এবং বিচার কার্য পরিচালনা করা ছিল এদের প্রধান কাজ। দৈব রাজতন্ত্র বলতে কি বুঝো? দৈব রাজতন্ত্র হলো এমন এক ধারণা যেখানে বিশ্বাস করা হতো যে রাজা ঈশ্বরের প্রতিনিধি, এবং তিনি মানে কেবলমাত্র ঈশ্বরের কাছেই তার কাজের জন্য দায়ী। ফরাসি সম্রাটরা যেমন চতুর্দশ লুই মনে করতেন যে রাজপথ ঈশ্বর প্রদত্ত, তাই রাজার আদেশ অমান্য করা মানে ঈশ্বরকে অবমাননা করা।
তারপরে দেখো 3 দাগে প্রশ্ন ছিল অ্যাসাইল্যান্ড কি? ফরাসি বিপ্লবের সময় গির্জায় বাজেয়াপ্ত করা সম্পত্তিকে জামিনে রেখে ফ্রান্সের গণপরিষদ বা ন্যাশনাল অ্যাসেম্বলি যে কাগজের নোট বা কাগজগুলো মুদ্রা প্রচলন করেছিল তাকে বলা হয় অ্যাসাইনমেন্ট। এটি মূলত ফ্রান্সের আর্থিক সংকট মেটানোর জন্য চালু করা হয়েছিল। 4 দাগে দেখো 16 লুই কেন স্টেটস জেনারেল অধিবেশন ডাকতে বাধ্য হন? ফ্রান্সের চরম অর্থনৈতিক সংকট, রাজকোষের শূন্যতা এবং কর ব্যবস্থার সংস্কারের জন্য সম্রাট 16 লুই নতুন কর বসাতে চেয়েছিল, কিন্তু অভিজাতরা অর্থাৎ রাজার এই প্রস্তাবে বাধা দেয় এবং দাবি করেন যে নতুন কর বসাতে হলে ফ্রান্সের জাতীয় সভা বা স্টেটস জেনারেল সম্মতির প্রয়োজন। এই চাপের মুখে পড়ে দীর্ঘ 175 বছর ধরে অর্থাৎ 1664 পর আর কি, এর থেকে আরম্ভ করে 1789 অবধি তিনি এই অধিবেশন ডাকতে বাধ্য হন। লিজিয়ন অফ অনার কি? নেপোলিয়ন বোনাপার্ট তাঁর শাসনকালে বংশগত মর্যাদার পরিবর্তে মানুষের ব্যক্তিগত যোগ্যতা ও কৃতিত্বকে সম্মান জানানোর জন্য 1802 খ্রিস্টাব্দে যে রাষ্ট্রীয় সম্মান বা উপাধি প্রবর্তন করে তাকে বলা হয় লিজিয়ন অফ অনার। এটি ছিল সামরিক এবং অসামরিক উভয় ক্ষেত্রেই প্রদান করা হতো আর কি এইটা। তারপর দেখো বিভাগ ঘ, এখানে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া রয়েছে দেখো নিম্নলিখিত প্রশ্নগুলি 7-8টি বাক্যে উত্তর দাও যে কোনো দুটি বলেছে। দেখো এখানে প্রশ্নগুলোর মান কিন্তু 4 করে, প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু এখানে 4 করে মনে রাখবে। দেখো বলা রয়েছে প্রথমেই দেখো টিকা লেখো টেনিস কোর্টের শপথ। দেখো এই প্রশ্নটা বিভিন্নভাবে দেওয়া যায় বা দেয় তোমাদের পরীক্ষায়, দেখে নাও। এখানে টিকা হিসেবে দেখানো হয়েছে। প্রেক্ষাপট 1789 খ্রিস্টাব্দে ফরাসি সম্রাট 16 লুই স্টেটস জেনারেলস এর অধিবেশন ডাকলে সেখানে ভোটদান পদ্ধতি নিয়ে বিবাদ শুরু হয়। তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা মাথাপিছু ভোটের দাবি জানালে সম্রাট তা প্রত্যাখ্যান করেন। এর প্রতিবাদে 17 জুন তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা নিজেদের সভাকে জাতীয় সভা অর্থাৎ ন্যাশনাল অ্যাসেম্বলি বলে ঘোষণা করেন। শপথ গ্রহণ 20 জুন তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা যখন তাদের নির্দিষ্ট সভাকক্ষে প্রবেশ করতে যান তখন দেখেন যে সম্রাট সেটি তালাবদ্ধ করে রেখেছে। ক্ষুব্ধ প্রতিনিধিরা মিরাবো এবং অ্যাবেসিয়াসের নেতৃত্বে আর কি পাশের একটি টেনিস খেলার মাঠে সমাবেত হন অর্থাৎ জড়ো হন। সেখানে তারা এই মর্মে শপথ গ্রহণ করেন যে যতদিন না ফ্রান্সের জন্য একটি সংবিধান রচিত হচ্ছে ততদিন তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন এবং সভাস্থল ত্যাগ করবেন, যা ঐতিহাসিক গুরুত্ব ত্যাগ করবেন না আর কি, এবং সভাস্থল ত্যাগ করবেন না, ঐতিহাসিক গুরুত্ব। এই ঘটনা ফরাসি বিপ্লবের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। স্বৈরাচারী রাজতন্ত্রের পরাজয় প্রথম পয়েন্ট করবে। এই শপথের মাধ্যমে ফরাসি রাজতন্ত্রের একগুচ্ছ ক্ষমতার বিরুদ্ধে জনগণ অধিকার জয় ঘোষিত হয়, বিপ্লবের সূচনা পরবর্তী পয়েন্ট করবে। এটি ছিল তৃতীয় সম্প্রদায়ের প্রথম প্রকাশ্য বিদ্রোহ যা পরবর্তীকালে বস্তিল দুর্গের পতনের পথ প্রশস্ত করে। এর জন্যই বস্তিল দুর্গের পতন হয়েছিল। সার্বভৌমত্ব পরবর্তী পয়েন্ট করবে। এর মাধ্যমে পরিণত হয় যে সার্বভৌম ক্ষমতা কেবলমাত্র রাজার হাতে নয় বরং দেশের জনগণের হাতেও ন্যস্ত। আচ্ছা, অর্থাৎ এর মানেটা হচ্ছে দেশের জনগণের হাতেও আছে, এর দ্বারা প্রমাণিত হয় আর কি। দেখো সন্ত্রাসের শাসনের খারাপ দিকগুলি উল্লেখ করো। পরবর্তী প্রশ্ন তোমাদের ছিল কি লিখবে না যে সন্ত্রাসের শাসনের নেতিবাচক দিকসমূহ বা খারাপ দিক এভাবে লিখলেও লিখতে পারো তোমরা, ভাষাটা দিয়ে লিখবে, এটা হচ্ছে হেডিং, ঠিক আছে। ফরাসি বিপ্লবের ইতিহাসে 1793 থেকে 1794 খ্রিস্টাব্দ পর্যন্ত রেসপিয়ারের নেতৃত্বে জেকোবিন দল যে শাসন প্রবর্তন করেছিল তা সন্ত্রাসের শাসন নামে পরিচিত। বিপ্লব রক্ষার নামে এই শাসন চলেও এর বেশ কিছু নেতিবাচক বা খারাপ দিক ছিল। দেখো রক্ষার নামে মানে এই যে খারাপ দিকগুলো হতো, দেখো মানবাধিকার লঙ্ঘন প্রথম পয়েন্ট করবে। এই শাসনের প্রধান ভিত্তি ছিল ভয় ও আতঙ্ক। বিপ্লবের আদর্শ সাম্য, মৈত্রী ও স্বাধীনতা হলেও বাস্তবের মানুষের কথা বলার স্বাধীনতা বা মৌলিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। সামান্য সন্দেহের বশেই সামান্য সন্দেহের বশেই যে কাউকে গ্রেপ্তার করা হতো। গিলোটিনের নৃশংস ব্যবহার, দেখো গিলোটিনের নৃশংস ব্যবহার কি? সন্ত্রাসের রাজত্বে কোনো সঠিক বিচার ছাড়াই হাজার হাজার মানুষকে গিলোটিন সমৃদ্ধ যন্ত্রে শিরচ্ছেদ করে হত্যা করা হয়, ঠিক আছে। তারপর দেখো রানী মারি আতোয়াত থেকে শুরু করে রানী মারি আতোয়ানেতা থেকে শুরু করে মাদাম রোলা এমনকি বিপ্লবী নেতা দাঁতো কেও এই নৃশংস হত্যার শিকার হতে হয়েছিল। এর ফলে ফ্রান্সে এক বিভৎস পরিবেশ তৈরি হয়েছিল। বানানগুলো তোমরা দেখে দেখে পড়বে, বানানগুলো একটু কঠিন রয়েছে, যুক্তাক্ষর বানান, ঠিক আছে। সন্দেহভাজন আইন, ল অফ
সাসপেক্টস। দেখো এখানে এই পয়েন্টের পরিপ্রেক্ষিতে লিখবে 1793 খ্রিস্টাব্দে প্রবর্তিত এই আইনের মাধ্যমে শাসন ব্যবস্থা চরম স্বৈরাচারী হয়ে ওঠে। যে কেউ বিপ্লবী সরকারের বিরোধী বলে মনে হলে মানে তাকেই বন্দি করা যেত। এতে নিরপরাধ সাধারণ মানুষ সবসময় আতঙ্কে দিন কাটাতো। ব্যক্তিগত আক্রোশ চরিতার্থ করা। দেখো এই পয়েন্টের পরিপ্রেক্ষিতে কি লিখবে, অনেক ক্ষেত্রে দেখা যায় যে রাজনৈতিক বা ব্যক্তিগত শত্রুতা মেটানোর জন্য এই সন্ত্রাসকে হাতিয়ার হিসাবে ব্যবহার করা হয়েছিল। কোনো উপযুক্ত তথ্য প্রমাণ ছাড়াই বহু মানুষকে হত্যার মুখে ঠেলে দেওয়া হয়। অর্থনৈতিক অস্থিরতা। দ্রব্যমূল্য বৃদ্ধির রোধে ল অফ ম্যাক্সিমাম বা সর্বোচ্চ মূল্য নির্ধারণ আইন করা হলেও তা কালোবাজারি পুরোপুরি রুখতে পারেনি, বরং জোরপূর্বক খাদ্যশস্য সংগ্রহ করতে গিয়ে কৃষকদের মধ্যে চরম অসন্তোষ সৃষ্টি হয়। সবশেষে উপসংহার লিখবে, যদিও সন্ত্রাসের শাসনের উদ্দেশ্য ছিল বৈদেশিক আক্রমণ ও অভ্যন্তরীণ ষড়যন্ত্র থেকে বিপ্লবকে রক্ষা করা, কিন্তু এর রক্তক্ষয়ী ও অমানবিক রূপ ফরাসি জনগণকে অতিষ্ঠ করে তুলেছিল। শেষ পর্যন্ত 1794 খ্রিস্টাব্দের জুলাই মাসে রোবসপিয়ার গিলোটিনসকে হত্যা করার মাধ্যমে এই শাসন ব্যবস্থার অবসান ঘটে। তারপর দেখো 3 দাগে নেপোলিয়নকে কেন বিপ্লবের সন্তান বলা হয়। নেপোলিয়ন দেখো বিপ্লবের সন্তান এরকম লিখবে ইতিহাসবিদ ফিশার নেপোলিয়ন বোনাপার্ট বিপ্লবের সন্তান অর্থাৎ চাইল্ড অফ দ্য রিভলিউশন, যেটাকে ইংলিশে বলা হয়, বলে ইনাকে অভিহিত করা হয় আর কি। ফরাসি বিপ্লবের পটভূমি এবং বিপ্লবের আদর্শকে ধারণ করার কারণেই তাকে এই আখ্যা দেওয়া হয়। এর প্রধান কারণগুলি হলো, 1 নাম্বার বিপ্লবের ফসল। ফরাসি বিপ্লবের পুরাতন্ত্রের অবসান ঘটিয়ে ফ্রান্সের যে নতুন পরিবেশের সৃষ্টি হয়েছিল তার সুযোগ নিয়েই নেপোলিয়ন একজন সাধারণ সৈনিক থেকে ফ্রান্সের সম্রাট হতে পেরেছিল। বিপ্লব না হলে এক সাধারণ কর্সিকান পরিবারের সন্তানের পক্ষে ফ্রান্সের সর্বোচ্চ ক্ষমতা বসা সম্ভব ছিল না। সাম্য ও মৈত্রী আদর্শ। বিপ্লবের প্রধান 3টি আদর্শ ছিল সাম্য, মৈত্রী ও স্বাধীনতা। নেপোলিয়ন তার শাসন ব্যবস্থা বিশেষ করে কোড নেপোলিয়ন এর মাধ্যমেই সামাজিক সাম্য প্রতিষ্ঠা করেছিল। তিনি জন্মগত অভিজাত্যের চেয়ে মানুষের যোগ্যতা ও প্রতিভাকে বেশি গুরুত্ব দিয়েছিল। সুযোগ সাম্যতা। বিপ্লবের পূর্বে ফ্রান্স উচ্চবংশীয় না হলে উঁচু সরকারি পদ পাওয়া যেত না। ফ্রান্সে এই নিয়ম ছিল আর কি। নেপোলিয়ন বিপ্লবের আদর্শ মেনে যোগ্যতা অনুযায়ী কাজ অর্থাৎ কেরিয়ার ওপেন টু ট্যালেন্ট যেটাকে বলা হয় দেওয়ার নীতি গ্রহণ করে। নীতি ছিল যে বৈপ্লবিক সাম্যবাদের প্রতিফলন। তিনি এটা মেনেই কাজ করেছিল। তারপর দেখো নেক্সট পয়েন্ট করবে ইউরোপের বিপ্লবের প্রসার। নেপোলিয়ন যখনই যুদ্ধ করতে গিয়েছিল সেখানে তিনি বিপ্লবের মূল বার্তা অর্থাৎ সাম্য ও মুক্তির পথ খুঁজে মুক্তি পৌঁছে দিয়েছিলেন আর কি, সাম্য ও মুক্তি আর কি। তারপর দেখো নেক্সট লিখবে পূর্ণচ্ছেদ দিয়ে, তিনি ইউরোপের বিভিন্ন দেশের থেকে সামন্ততন্ত্র ও যাজকতন্ত্রের বিলোপ ঘটিয়ে ফরাসি বিপ্লবের লক্ষ্য পূরণ করেছিল। সবশেষে উপসংহার দেবে, যদিও পরবর্তীকালে নেপোলিয়ন নিজেকে সম্রাট হিসাবে ঘোষণা করে রাজনৈতিক স্বাধীনতা হরণ করেছিল, কিন্তু তিনি বিপ্লবের সামাজিক ও আইন সংস্কারগুলি অর্থাৎ যেমন সাম্য আর কি অটুট রেখেছিল। তাই তিনি ছিলেন বিপ্লবের মানসপুত্র ও সার্থক উত্তরাধিকারী। বিভাগ মতে 8 নম্বরের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া রয়েছে তার মধ্যে একটা প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে। প্রত্যেকটি প্রশ্নের মান 8 করে। যেহেতু আমি এটা বাংলায় লিখলাম তার জন্য এটা আমি আবার বাংলায় লিখে দেখালাম, কিন্তু প্রথমে আমি ইংলিশে লিখে দিয়েছিলাম, কিছু মনে করবে না। দেখো এখানে এই যে প্রশ্নগুলো আমি প্রশ্নটা পড়ে পয়েন্টগুলো পড়ে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। যারা নোটস নিতে চাইছো অর্থাৎ কিনতে চাইছো অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। কম দামে আমাদের কাছ থেকে এই নোটসটা কিনতে পারবে। এই নোটসের মধ্যেই তোমাদের যতগুলো ইতিহাসের মডেল সেট রয়েছে সমস্তটা এক ধার থেকে এরকমই সাজানো রয়েছে, স্কুলের নাম দিয়ে পেজ নাম্বার দিয়ে ঠিকঠাক করে, যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। ঠিক আছে। বিভাগ দেখো 5 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি 15-16টি বাকি উত্তর দাও, যে কোনো একটি। প্রথম প্রশ্ন বলা হচ্ছে ফরাসি বিপ্লবের দার্শনিকদের ভূমিকা আলোচনা করো। দেখো এখানে ফরাসি বিপ্লবের দার্শনিকদের ভূমিকা প্রথমেই এখানে পয়েন্ট করে লেখা রয়েছে, দেখতেই পাচ্ছ। তারপরে দেখো নেক্সট, এটা হচ্ছে তোমার ভূমিকাই ধরতে পারো। তারপরে দেখো নেক্সট 1 নাম্বার পয়েন্ট করবে মন্তেস্কু আর কি। এর পরিপ্রেক্ষিতে তোমাকে ব্যাখ্যাটা দিতে হবে। এটা আমি পড়ে বড় প্রশ্নগুলো পড়ে আর শোনাচ্ছি না, বেশি বড় করবো না ভিডিওটা, তোমরা দেখে স্ক্রিন লিখে নাও। 2 নাম্বার ভলতেয়ারটা লিখে নাও দেখে ভিডিওটা স্টপ করে। 3 নাম্বার রুসো, পয়েন্টটা করা রয়েছে, তার ব্যাখ্যাটা দেওয়া রয়েছে পয়েন্টের, দেখে লিখে নাও। জনগণের সার্বভৌমত্ব আবার একটা পয়েন্ট করবে, করে লিখবে। তারপর দেখো নেক্সট পরবর্তী পেজে যাব। দেখো পরবর্তী পেজ, পরবর্তী পয়েন্ট বিশ্বকোষের রচয়িতা ও ফিজিওক্র্যাটকন। এখানে দেখো নেক্সট এই পয়েন্টের পরিপ্রেক্ষিতে 4 নম্বর পয়েন্টের পরিপ্রেক্ষিতে লিখতে হবে, আর ওটা ছিল সাব পয়েন্টের আগে।
ঠিক আছে। 5 দাগের পয়েন্ট রাজনৈতিক চেতনার প্রসার। দেখে নাও, দেখে তোমরা লিখে নাও। সবশেষে উপসংহার দিতে পারো কিংবা মূল্যায়ন, এভাবে লিখে তার মানে সবশেষের যে নির্যাসটা পাওয়া গেল সেটাই লিখতে হবে তোমাদেরকে। ঠিক আছে। 2 দাগে দেখো বলা রয়েছে প্রশ্ন, নেপোলিয়ন কিভাবে ফ্রান্সের শাসন ক্ষমতা লাভ করে। দেখে নাও, এই প্রশ্নের উত্তরটা দেখলে আমাদের এই মডেল সেটটি শেষ হবে। এখানে ফার্স্ট তোমরা ভূমিকা দেবে, ভূমিকাটা এখান থেকে লেখা স্টার্ট হয়েছে, দেখতেই পাচ্ছ এই অবধি রয়েছে। তারপর দেখো 1 দাগের পয়েন্ট বলা রয়েছে, দেখো তোমাদের জন্য যে ডাইরেক্টরি শাসনের ব্যর্থতা, এই পয়েন্টের পরিপ্রেক্ষিতে তোমাকে ব্যাখ্যা দিতে হবে। তারপরে দেখো নেক্সট 2 দাগে বলা আছে নেপোলিয়নের সামরিক সাফল্য। এখানে দেখো দেখে তোমরা লিখে নাও 2 নম্বর পয়েন্টের পরিপ্রেক্ষিতে তার ব্যাখ্যা। 3 দাগে দেখো আড্রো বুমেয়ারের অভ্যুত্থান 9 নভেম্বর 1799 সালটা উল্লেখ করা রয়েছে। দেখে নাও, এখানে এই সম্পর্কে লেখা রয়েছে। পরবর্তী পেজে দেখো 4 নম্বর পয়েন্ট কনসুলেট শাসন প্রবর্তন। 5 নম্বর পয়েন্ট নতুন সংবিধান ও গণভোট। 6 নম্বর পয়েন্ট আজীবন কনস্টিটিউশনাল ও সম্রাট ঘোষণা। সবশেষে উপসংহার দেবে, কী লিখবে দেখে নাও। এই ছিল টোটাল তোমাদের এই মডেল সেট 4-এর সমস্ত ক্লাস। পরবর্তী ক্লাসে মডেল সেট 5, ঠিক আছে। তো মডেল সেট 5 যে রয়েছে ফানীন্দ্রা দেব ইনস্টিটিউশন, যেটা তোমরা স্ক্রিনে লক্ষ্য করতে পারছো এখানে, এই স্কুলের সমস্ত প্রশ্ন তার উত্তরের এমনিভাবেই আমরা আলোচনা করে দেবো। যারা পিডিএফ নেবে না তোমরা এরকমই স্ক্রিন দেখে লিখে নেবে। আর যারা পিডিএফ কিনতে চাইছো অবশ্যই যারা নেবে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো, কম দামে নিতে পারবে। আজই অবধি সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা বাংলা ক্লাসগুলো না দেখে থাকলে অবশ্যই দেখে নেবে। বাংলা আমরা কমপ্লিট করে দিয়েছি, যতগুলো মডেল সেট ছিল একটাই প্লেলিস্টের মধ্যে সমস্ত সাবজেক্ট পাবে। প্লেলিস্ট লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। আর আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে, ঠিক আছে। হোয়াটসঅ্যাপ চ্যানেলটাকে অবশ্যই ফলো করে নিও। সেখানেও বিভিন্ন রকমের নোটস আমরা বিনা পয়সায় অনেক নোটস ছেড়ে থাকি, কালেক্ট করতে পারো।